লন্ডন বৈঠক, এটা আমি আগে অনেকবার বলতাম যে সমস্যা আমাদের, আমরা কেন বিদেশিদের এত ধারস্থ হতে যাই। রাজনীতি হচ্ছে আমার দেশের রাজনীতি। তারেক সাহেবের নামে যেসব মামলা ছিল সেগুলি মোটামুটি শেষ হয়ে গিয়েছে। ওনার আম্মা দেশে আছেন, ওনার স্ত্রী দেশে আছেন, ওনার আশাতে কোনো আইনগত বাধা নেই। তো বৈঠকটি লন্ডন হতে হবে কেন? একজন দেশের প্রধান ব্যক্তি যদি দেশের বাইরে গিয়ে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন, এটা নিয়ে বিতর্ক আসাটা স্বাভাবিক। আমি না করলে আপনি করবেন, আপনি না করলে আরেকজন করবে এটা, তাহলে এটা একপক্ষীয় হয়ে যায়। জি, কারণ তিনি সর্বদলের একটা ঐক্যের ডাক দিয়েছিলেন। সেখানে কিন্তু সব দল অংশগ্রহণ করেনি বা সব দলকে দাওয়াত করা হয়নি। প্রথম করা হয়েছে আওয়ামী লীগ ব্যতীত, বাট পরবর্তীতে আর আমাদেরকেও করা হয়নি। তাহলে আমাদের তো একটা অংশ এই দেশে আছে, একটা ভোটার সংখ্যা আছে আমাদের এই দেশে, বা আমাদের পুরো 300 আসনে একটা ভোটার আছে, অংশগ্রহণ আছে। আমরা নিবন্ধিত দল, এমনও না যে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এমনও না যে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করা হয়েছে। তাইলে উনি সর্বদূর এখানেই প্রথমে ভুল করেছেন আমি মনে করি, এবং এটাই চরম ভুল যে জাতীয় পার্টিকে কেন বাদ দিবে। একজনে দোষর বললেই দোষর হয়ে গেল, একজনে ট্যাগ লাগালেই ট্যাগ লাগানো হয়ে গেল। তা আওয়ামী লীগের সময় তো হাজারবার এখানে বসে বলেছে খালেদা জিয়া সরেছে, বেগম খালেদা জিয়া সরেছে, আর তারেক রহমান ওই যে কি যেন এটা বলতো যে দুর্নীতির বরপুত্র, তাই বলে তিনি দুর্নীতির বরপুত্র হয়ে গেছেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখন তো দেশের বরপুত্র হয়ে গেছেন, তাহলে যারা বলেছে তারা এখন কোথায়? সুতরাং ট্যাগ লাগালেই হয়ে যায় না। সরকারের জায়গা থেকে তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন, তাহলে হচ্ছে তিনি জনগণের সরকার। উনি ওনার চেয়ারে বসে জনগণ মানে সকল জনগণ ওনার কাছে সমান। এখন উনি রাজনীতিতে এসে প্রথমে যে ইউনূস সাহেবকে নিয়ে, যে ইউনূস সাহেব সারা বিশ্বের মধ্যে একটা গ্রহণযোগ্যতা ছিল, আমি এখানে বসেও বলছি ইউনূস সাহেব হওয়ার পরে সাথে সাথে যে টকশোতে আসলাম, তখনও আমি বলেছি যে আমি অনেক দিন অপেক্ষা করেছি যে এমন একজন ব্যক্তি আমার দেশের দায়িত্বে থাকুক যার ফ্লেভার সারা বিশ্বে আছে, যাকে সারা বিশ্ব সম্মান করে। আমি খুশি হয়েছি, কিন্তু আমি তো সেই খুশি এখন আর নাই। কারণ উনি রাষ্ট্র ক্ষমতা থেকে উনি সরাসরি ডিক্লারেশন দিয়ে একটি দল গঠন করেছে, যে দলটির নিবন্ধন এখনো নাই, তারপরে এটাকে রাজনৈতিক দল বলা হয়। কোন আঙ্গিকে এটাকে রাজনৈতিক দল বলা হয় আমি জানি না, কিন্তু এরা এমনভাবে দুর্নীতির সাথে মানে আষ্টে পৃষ্ঠে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে জন্ম হওয়ার আগের থেকে এটার বদনাম শুরু হয়ে গেছে। নিবন্ধন পাওয়ার আগের থেকেই মানুষ এটার নামই শুনতে পারে না। এখন একসময় যেমন সমন্বয়কের নাম শুনতে পারতো না, এখন এনসিপির কোনো নেতাদের নাম মানে জনগণ নিতে চায় না, শুনতে চায় না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল ওনার পিএস নাকি 400 কোটি টাকার মালিক। তো 400 কোটি টাকার মালিক হয়েছে 17 বছরে, আর এখানে দেখি যে 9 মাসে আপনার এই একটা কি যেন ছিল যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠেছে এবং দুর্নীতি দমন কমিশন তাকে দেখেছে। তারপরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও একই অভিযোগ, তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নানা রকম শত কোটি টাকার সম্পদের অভিযোগ। এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এখানে এনসিপি এবং সরকার তাদের মধ্যে রিলেশনটা কি, এটা প্রকাশ্যে কিন্তু নিয়ে আসছে। সরকার এবং এনসিপির মধ্যে কিন্তু এনসিপি দুর্নীতি করা মানে সরকার দুর্নীতি করেছে, সরকার দুর্নীতি করা মানে এনসিপি দুর্নীতি করেছে। জি,
এবং আপনি আরেকটা জিনিস যেটা মব সন্ত্রাস কি পরিমাণ, 5ই অগাস্টের পর থেকে এই পর্যন্ত 162 জন মব সন্ত্রাসের শিকার হয়েছে, 172 জন মব সন্ত্রাসের শিকার হয়েছে। গত 29শে মে আমাদের সাবেক সেনাপ্রধান, 9 বছরের রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদের যে বাড়িটি, যেটা এখন বর্তমান জিএম সাহেব সেখানে গেলে অবস্থান করেন, ওনার উপস্থিতিতে ওনার প্রাণ নাশের জন্য সেখানে পুরো বাড়ি ভাঙচুর করে ফেলছে, আগুন লাগিয়ে দিয়েছে, 2-3টা হুন্ডা জ্বালিয়ে ফেলছে, গুলি করা হয়েছে, অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে। এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নেবে না। এই হুসাইন মাহমুদ এরশাদ, হুসাইন মাহমুদ এরশাদের মৃত্যুর পর ইউনূস সাহেব বলেছেন যে আমি হুসাইন মাহমুদ এরশাদ আমাকে গ্রামীণ ব্যাংকের অনুমতি দিয়েছে, এগুলি যদি না হতো তাহলে আজকে দেশ শান্তি পুরস্কার পেত না, আমিও নোবেল প্রাইজ আমিও পেতাম না। তাহলে সেই ইউনূস সাহেব আজকে দেশের প্রধান থাকা অবস্থায় হুসাইন মাহমুদ এরশাদের সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা, এটা তো মানে আনএক্সপেক্টেড, এটা আমরা এক্সপেক্ট করি না তো। হ্যাঁ, তারপর আপনি দেখেন যে সরকারি বুলডোজারও ব্যবহার করা হয়। এগুলি এখন ইউনূস সাহেব ইংল্যান্ডে গিয়ে কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হয়েছে, এই প্রশ্নের মুখোমুখি কিন্তু তাকে হতে হয়েছে, এবং আরো অনেক কিছু প্রশ্নের মুখোমুখি উনি হবেন। একজন ভদ্র মানুষ, একজন নোবেল লরিয়েট এবং সম্মানী মানুষকে যখন বহির্বিশ্ব অন্য জায়গায় অসম্মান করা হবে, সেটা কিন্তু বাংলাদেশকে অসম্মান করা হবে। 2014 সালে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সাহেব নির্বাচনে যায়নি, এবং তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছে, এবং তিনি বিগত 14 সাল থেকে 18 সাল পর্যন্ত সংসদের বাইরে ছিলেন। তখন কিন্তু এই দেশের কোন রাজনীতিবিদকে দেখি নাই জিএম কাদের পাশে গিয়ে একটু সান্ত্বনা দিতে। তখন কিন্তু সারাক্ষণ তার হৃদয়ে রক্তকরণ হয়েছে। বিগত 5 বছর সংসদের বাইরে ছিল, নির্বাচন করেন নাই 2014 সালের। 18 সালে সকল দল অংশগ্রহণ করেছে, তিনি জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। 2022 সালে 24 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন তো আপনার 16 ডিসেম্বরের রাত পর্যন্ত জিএম কাদের সাহেব বলেছে যে আমি নির্বাচনে যাব না। জিএম কাদের সাহেব অত শক্ত মনের মানুষ না, হ্যাঁ, যে একদম শক্ত অবস্থানে যাবে। শিক্ষিত মানুষ, উনি সরকারি চাকরি করেছেন, রাজনীতিতে এসেছেন, ওনার ভাই রাষ্ট্রপতি ছিলেন। তো সুতরাং উনি 16 ডিসেম্বর পর্যন্ত নির্বাচনে না যাওয়ারই সিদ্ধান্তে ছিলেন। তার পরবর্তীতে 17 তারিখ যেদিন মনোনয়ন পেপার উজ্জ্বল দিন, সেদিন আমরাও পার্টি অফিসে ছিলাম। উনি পার্টি অফিসে আসার সাথে সাথে চতুর্দিকে পুলিশ, কি যেন বলে যে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন সংস্থার লোকজন এসে একদম ওনার রুমের সামনে পুরো অ্যাটাক করে ফেললো। আমরা নিচের থেকে আমরা আমাদের অফিসে আর ঢুকতে পারতেছি না, এমন পরিস্থিতি হয়ে গেছে। এগুলি বারবার কিন্তু এক্সপ্লেন করেছে, কিন্তু উনি তো ওখান থেকে বেরই হতে পারছেন না, কথাও বলতে পারছেন না, ওনার মোবাইল টোবাইল সব রিকভার করে ফেলছে। সুতরাং কিভাবে কেন নির্বাচনে গিয়েছে এগুলি আমরা বারবার ব্যাখ্যা করেছি। তারপরে যদি দোষর বলা হয়, তাহলে আমি আজকে বলবো যে আগামী নির্বাচন কারা কারা করবেন। বাংলাদেশের মধ্যে সবসময় বলি যে 4টি নিবন্ধিত দলের ভোট আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, 300 আসনে। তো আপনি যদি, আমি আওয়ামী লীগের কথা বাদ দিলাম, তাদের কার্যক্রম বন্ধ, তারা গণহত্যার দোষী, বাদ দিলাম। তা জাতীয় পার্টিকে যদি বাদ দেন, নির্বাচনের 2টি দিক আছে, একটি আইনগত, একটি নৈতিকতা। স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো বৈধ, আইনগতভাবে সবগুলো বৈধ, কিন্তু স্বাধীনতার পরে যে নির্বাচনগুলো হচ্ছে নৈতিকতার দিক দিয়ে সবগুলো বৈধতা পায়নি, জনগণের মাঝে গ্রহণযোগ্যতা পায়নি, বিশ্বের মধ্যে গ্রহণযোগ্যতা পায়নি। আগামী নির্বাচনও করে নিতে পারবেন। আওয়ামী লীগের সময় এই কথা বলেছি যে আওয়ামী লীগ করে নিতে পারবে, কিন্তু বৈধতা পাবে না। যেমন আওয়ামী লীগ বৈধতা পায়নি, ঠিক আগামী নির্বাচনও করে নিতে পারবে, কিন্তু গ্রহণযোগ্যতা পাবে।